হঠাৎ করেই বিয়েটা হয়ে গেল। আজকে যে আমার বিয়ে হবে সেটা আমি আজকে সকালেও ভাবিনি। কি থেকে কি হয়ে গেল নিজেও জানি না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তার সাথে আমার বিয়েটা হয়েছে সেটা আর কেউ নয়, আমার ভাবি। আমার আপন বড় ভাইয়ের বউ, যাকে আজকে সকালেও আমি ভাবি বলে ডেকেছি, কিন্তু এখন আমার বউ। এখন দাঁড়িয়ে আছি বাসার ছাদের উপর, আর ভাবি মানে আমার বউ বাসর ঘরে অপেক্ষা করছে আমার জন্য। কিছু বুঝতেছেন না তো? চলেন পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি। আজ থেকে প্রায় 1 বছর আগে ভাবির আর ভাইয়ার বিয়ে হয়। খুব সুন্দর দিন যাচ্ছিল। ভাইয়া ইটালি থাকতো, আমি আম্মু আব্বু বাড়িতে থাকতাম। আমি তখন অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট ছিলাম। ভাইয়া আর আমার সম্পর্ক ছিল বন্ধুর মতো, দুজনে খুবই ক্লোজ ছিলাম। বাবার একটা দোকান ছিল, ভাইয়া ইটালি যাওয়ার পর বিক্রি করে দিয়েছে, কারণ ভাইয়ার নিষেধ ছিল বাবা যেন আর কোনো কাজ না করে। এভাবে আমাদের দিন যাচ্ছিল। আমিও বন্ধু বান্ধব, পড়ালেখা, আড্ডা এসব নিয়েই অসাধারণ লাইফ কাটাচ্ছিলাম। একটা ঝড় এসে আমাদের এই সুখী লাইফটাকে তছনছ করে দিয়েছে। ভাইয়া বিদেশ থেকে বাড়িতে আসলো। আমরা ভাইয়ার জন্য মেয়ে দেখতে শুরু করে দিলাম। যদিও ভাইয়া বিয়ের জন্য রেডি ছিল না, তবুও আব্বু আম্মুর জোরাজুরিতে রাজি হয়ে গেল। অনেকগুলো মেয়ে দেখার পর একটা মেয়েকে ভাইয়ার জন্য আমরা পছন্দ করি। মেয়েটা দেখতে অসাধারণ। প্রথম দেখায় যে কারো পছন্দ হয়ে যাবে, ভাইয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। ভাইয়াও মেয়েটা পছন্দ করে ফেললো। মেয়েটা আমার সাথেই পড়তো, অর্থাৎ অনার্স 3য় বর্ষে। শুধু ক্যাম্পাসটা ভিন্ন ছিল। নাম হচ্ছে অবন্তী। 2 ফ্যামিলির সম্মতিতে মহা ধুমধামে ভাইয়ার বিয়েটা হয়ে গেল। ভাইয়া আর ভাবির আন্ডারস্ট্যান্ডিংটা ছিল অসাধারণ। দুজন দুজনকে অল্প দিনেই অনেক ভালোবেসে ফেললো, সেটা ওনার হাবভাব দেখলেই বোঝা যায়। বিয়ের পরে ভাইয়া ভাবিকে নিয়ে অনেক ঘোরাফেরা করলো। আমিও ভাবির সাথে অনেক মশকরা করতাম। ভাবি সব ক্লোজভাবে নিত। ভাবিও অল্প দিনে আব্বু আম্মুর মন জয় করে নিল। আম্মু নিজের হাতে ভাবির মাথায় তেল দিয়ে দেয়, রান্না শেখায়। আব্বু আর আম্মু ভাবিকে কখনো ছেলের বউ হিসেবে দেখেনি, নিজের মেয়ের মতোই দেখেছে। ভাবির আব্বু আম্মুকে নিজের বাবা মায়ের মতোই সেবা যত্ন করত, সব কিছুতে হেল্প করত। ভাবি বাসায় আসার পর থেকে যেন বাসাটা অন্যরকম হয়ে গেল। খুব সুন্দরভাবে আমাদের দিন যাচ্ছিল। বিয়ের 2 মাস পরে ভাইয়ার ছুটি শেষ, তাই আবারও ইটালি চলে যেতে হবে। যদিও ভাইয়ার যাওয়ার মতো মন মানসিকতা ছিল না, কারণ নতুন বিয়ে করেছে, আরও কিছুদিন থাকার ইচ্ছা ছিল। বাট নিজের ক্যারিয়ার, ফ্যামিলির কথা চিন্তা করে ভাইয়া ইটালি চলে গেল। ভাইয়া চলে যাওয়ার প্রতিদিনই আমাদের সবার সাথে কথা হতো। আমি এটা ওটা বলে ভাইয়াকে খেপাতাম। এইভাবে কিছুদিন চলে যায়। একদিন আমি কলেজ থেকে বাসায় আসছি, এমন সময় একটা বিদেশি নাম্বার থেকে কল আসে। আমি ভেবেছিলাম ভাইয়া কল দিয়েছে, কিন্তু না। আমি কলটা রিসিভ করলাম। হ্যালো ভাইয়া, কেমন আছিস? কিন্তু ওপাশ থেকে অন্য একটা লোক বলল, আমি আপনার ভাই না। আপনার নাম কি জুয়েল? আমি জুয়েল। বাট আপনি কে? আমাকে কিভাবে চিনেন? আমি তোমার ভাইয়ের বন্ধু, একসাথেই কাজ করি। আমার নাম রহিম। ও আচ্ছা, তো ভাইয়া কেমন আছে? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? ভাইয়া কেমন আছে? তোমার ভাই? আমার ভাই? কি হয়েছে ভাইয়া? তোমার ভাই আর বেঁচে নেই। কথাটা শোনার সাথে সাথেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমি নিজেকে আর সামলাতে না পেরে মাটিতে বসে পড়ি। চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। কি বলছেন? এটা হতে পারে না। আমি সকালেও ভাইয়ার সাথে কথা বলেছি। না। ঠিকই বলছি। কিছুক্ষণ আগে তোমার ভাই ডিউটিতে যাচ্ছিল। প্রতিদিন আমি আর তোমার ভাই একসাথেই কাজে যেতাম, কিন্তু আজকে আমার শিফট সকালে ছিল আর তোমার ভাইয়ের রাতে। একটু আগে বাস উল্টে তোমার ভাই সহ ওই কোম্পানির প্রায় 13 জন মারা যায়। বাকিদের অবস্থাও খুব ভালো না। আমার বিশ্বাস হয় না। আপনি ভালো করে দেখেন। আমার
ভাইয়ের কিছু হয়নি। 2 দিনের মধ্যে লাশ দেশে পাঠিয়ে দেওয়া হবে। এ কথা বলেই রহিম ভাই কলটা কেটে দিল। আমি যেন পাথর হয়ে গেলাম, মুখ দিয়ে কোনো কথা আসছে না। আমি আব্বু আম্মুকে কি জবাব দিব, কি বলে বোঝাবো ভাবিকে? মাত্র 2 মাস পরে বিধবা হয়ে গেছে। এটা শুনলে ভাবির কি অবস্থা হবে? আব্বু আম্মুকে যদি বলি তোমাদের বড় সন্তান আর নেই, কি হবে ওনাদের? না, আমি আর কিছু ভাবতে পারছি না, মাথাটা ঘুরতেছে। তাড়াতাড়ি বাসায় যাই। একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি কলিং বেল দেওয়ার একটু পর ভাবি এসে দরজা খুলে দেয়। কি ব্যাপার, আজকে আমার দুষ্টু দেবরটা এত তাড়াতাড়ি বাসায় চলে আসছে কেন? নিশ্চয়ই কলেজ ফাঁকি দিয়েছে। ভাবির কথা শুনে আমার ভিতরটা আবারও মোচড় দিয়ে উঠল। আমি কোনো কথা না বলে নিজের রুমে চলে গেলাম। দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। পানি ছেড়ে দিয়ে ইচ্ছা মতো কাঁদতে লাগলাম। অনেকক্ষণ পর বের হলাম। ভাবি আমার রুমের দরজায় টোকা দিতে লাগলো। কি ব্যাপার দেবর সাহেব, মন খারাপ কেন? কি হয়েছে? মনে মনে বললাম, কি হয়েছে সেটা যদি শুনেন তাহলে আপনি নিজেকে স্থির রাখতে পারবেন না। ভাবি যেন কিছু না বুঝে সেজন্য বললাম, কিছু না। না না, কিছু তো একটা হয়েছে। চোখ মুখ লাল কেন? বললাম তো ভাবি, কিছু হয়নি। আচ্ছা, খেতে চলো, আব্বু আম্মু বসে আছে। আপনারা খেয়ে নেন, আমি খাবো না। ভাবি কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু আমি তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলাম। যেখানেই যাই ভাইয়ার স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। মনে হচ্ছে ভাইয়া আমার পাশে গল্প করতেছে। নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারতেছি না। রাতের বেলা রুমে বসে বসে ভাইয়ার ছবিগুলো দেখতেছি আর চোখ দিয়ে পানি ঝরতেছে। এমন সময় আম্মু আমার রুমে আসলো। কি করিস? কিছু না। কাঁদছিস কেন? কই না, মনে হয় চোখে কিছু একটা পড়েছে। মিথ্যে বলবি না, তোর হাতে কার ছবি? আম্মু ছবিগুলো আমার হাত থেকে নিয়ে দেখে আমার আর ভাইয়ার ছবি। তারপর বলে, ভাইয়ের কথা মনে করে কাঁদছিস? আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। এই, হঠাৎ করে তোর কি হলো? কিছু না, ভাইয়াকে খুব মিস করতেছি। পাগল একটা, ওরে কল দিয়ে কথা বল। ও আচ্ছা, ভালো কথা, সকাল থেকে তোর ভাই কল দেয়নি। অবন্তী নাকি কল দিয়েছিল, বারবার মোবাইল অফ পাচ্ছে। তুই একটু দেখ তো। হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। তারপর আম্মু রুম থেকে চলে গেল। আমি আবারও ছবিগুলো দেখতে লাগলাম। এভাবে 2 দিন চলে গেল। আম্মু আব্বু ভাবি সবাই অনেক টেনশন করতেছে। ভাইয়ার কোনো খবর নাই। আমি জেনেও ওনাদের কিছু বলতে পারছি না। পরের দিন একটা অচেনা নাম্বার থেকে কল আসে। হ্যালো। আপনার নাম কি জুয়েল? জি, আপনি কে? আমি কাস্টমস থেকে বলছি। আপনার ভাইয়ের লাশ এসেছে, এসে নিয়ে যান। আমি আর কোনো কিছু না বলে দৌড় দিলাম। একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি এয়ারপোর্টে গেলাম। দেখলাম অনেকগুলো লাশ একসাথে শুয়ে রাখছে। দেখেই ভিতরটা কেঁদে উঠল। তারপর কয়েকজন পুলিশ লাশগুলোকে পোস্টমর্টেম করার জন্য লাশবাহী গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল। অনেক রিকোয়েস্ট করার পরও ওরা আমাদের কারো কথা শুনল না। পুলিশের পিছে পিছে হাসপাতালে গেলাম। অনেকক্ষণ ধরে হাসপাতালে বসে আছি। চারপাশে অন্যান্য লোকগুলো কেঁদেই যাচ্ছে। আমারও চোখ দিয়ে পানি ঝরতেছে। এখনো বিশ্বাস হচ্ছে না আমার ভাই আর বেঁচে নেই। তারপর প্রত্যেকটা লাশ তাদের আত্মীয়দের নিকট দিয়ে দেওয়া হচ্ছে। আমি ভাইয়ার লাশের পাশে দাঁড়িয়ে রইলাম। ভাইয়ার চেহারার দিকে তাকিয়ে আছি। দেখে মনে হচ্ছে আমার ভাইটা এখনো হাসতেছে। কিছুই হয়নি, কি সুন্দর ঘুমাচ্ছে আমার ভাই। আমি ভাইয়ার দিকে তাকিয়ে কাঁদতেছি। এমন সময় কেউ একজন কাঁধের উপর হাত দেয়। ঝাপসা চোখে তাকিয়ে দেখি একজন ডাক্তার। লাশ বেশিক্ষণের উপরে রাখা ঠিক হবে না, মেডিসিন দেওয়া ওনাদের শরীরে। যত তাড়াতাড়ি সম্ভব দাফনের ব্যবস্থা করেন। আমি আর কিছু বললাম না। হাসপাতাল থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে ভাইয়ার লাশটা উঠালাম। গাড়ি তার আপন মনে চলতেছে। আমি আব্বু আম্মু আর ভাবিকে কি জবাব দিব? তারপর অ্যাম্বুলেন্স আমাদের বাসার সামনে গিয়ে দাঁড়ালো। অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে আব্বু আম্মু
ভাবি সহ আশেপাশের সবাই বাইরে আসলো। আমাকে নামতে দেখে সবাই একটু অবাক হলো। আমি অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা খুলে ভাইয়ার লাশটা বের করলাম। আম্মু, আব্বু, ভাবি সবাই এগিয়ে আসলো। আমি কোনো কথা না বলে ভাইয়ার মুখের উপর থাকা সাদা কাপড়টা সরিয়ে দিলাম। তারপরেই ভাইয়াকে দেখে আম্মু একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। বাবা এসে জড়িয়ে ধরে। ভাবি ঠাস করে বসে যায়। অঝোর ধারায় সবাই কান্না করতে থাকে। এরপর ভাইয়ার কাফন দাফন শেষ হয়। আমি আর বাবা অনেক সময় ভাইয়ার কবরের পাশে দাঁড়িয়েছিলাম। বাবা বাসায় আসতে চাইনি। একসময় আমি জোর করে বাসায় নিয়ে আসি। বাসায় আসার পর ভাবি আর আম্মু আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। আমিও নিষেধ করিনি। আমি স্ট্রং ছিলাম, কারণ আমিও যদি ভেঙে পড়ি ফ্যামিলির কেউই হয়তো ভালো থাকবে না। সেদিন থেকে আমাদের পরিবারের মুখের হাসিটা উড়ে গেল। ভাবি একদম স্তব্ধ হয়ে যায়। ভাইয়া মারা যাওয়ার পর ফ্যামিলিতে ক্রাইসিস শুরু হয়, কারণ আগে ভাইয়ার টাকা দিয়েই সব খরচ হতো। আব্বুর দোকানটাও বিক্রি করে দিছে। আর আব্বুর এখন যে অবস্থা, তার দ্বারা কোনো কাজ করা পসিবল না। বাধ্য হয়ে আমি নেমে গেলাম জীবনযুদ্ধে। অনার্সটা শেষ না করার কারণে ভালো কোনো চাকরি পাইনি। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নেই। আমার কাজ হচ্ছে বাজারের প্রত্যেকটা দোকানে গিয়ে কার কি মাল রাখবে সেটা লিখে এনে মালগুলো আবার পৌঁছে দেওয়া, যাকে বলা হয় SR। ভাইয়ার কথা খুব মনে পড়তো। কত কষ্ট করে ভাইয়ার টাকা ইনকাম করত। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। বেতন ছিল কম, মাত্র 8,000 টাকা, যেটা দিয়ে ফ্যামিলি কোনো মতে চললেও আব্বু আম্মুর মেডিসিন কেনা প্রায় অসম্ভব। তাই বন্ধুদের বলে কয়েকটা টিউশনি নিয়ে নিলাম। সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত আমার এই যুদ্ধ চলতে থাকে। নিজের পড়ালেখা প্রায় শেষ করে দিলাম, কিন্তু ভাবিরটা কন্টিনিউ রাখলাম। এর মাঝে ভাবির বাবা মা অনেকবার এসেছে আমাদের বাসায় ভাবিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আব্বু ওনার হাত ধরে অনেক রিকোয়েস্ট করে ভাবিকে রেখে দেয়। ভাবিকে এত ভালোবাসতো যে অন্য কারো ঘরে পাঠানোর চিন্তাও আব্বু আম্মু করতো না। সেদিন আমি কাজ শেষ করে টিউশনি করিয়ে বাসায় আসলাম। রুমে গিয়ে চেঞ্জ করে নিলাম। তখন বাবা আমার রুমে আসলো। আরে আব্বু, আসো, ভিতরে আসো। আমার পাশে বস। আমি গিয়ে বাবার পাশে বসলাম। বাবা আমার হাত ধরে বলল, তোর খুব কষ্ট হচ্ছে রে। আরে ধুর, এগুলো কি বলো? তোর জন্য আমরা কিছু করতে পারিনি, তুই আমাদের মাফ করে দিস। আব্বু, তুমি কি পাগল হইছো? এগুলো কি বলো? আমার ফ্যামিলি আমি না দেখলে কে দেখবে? আর আমার কোনো কষ্ট হচ্ছে না। অবন্তীর বাবা আসছিল। কি বললো? ওরে নিয়ে যেতে চাই, এভাবে নাকি দিন যায় না। তুমি কি বললে? আমি তো বলে দিয়েছি আমি আমার মেয়েকে জীবনও দিব না। ও আচ্ছা। বেয়াই যদি আবার আসে? আসবে না, টেনশন করার দরকার নেই। তোর কাছে কিছু টাকা হবে? এভাবে কেন বলো? কত টাকা লাগবে সেটা বলো। অবন্তীর বই নেই, বই কিনতে হবে তাই। আমি মানিব্যাগ চেক করে দেখলাম মাত্র 176 টাকা আছে, যেটা আমার পুরো মাসের পকেট ও যাতায়াত খরচ। এটা যদি দিয়ে দেই তাহলে পুরো মাস এই হেঁটে করতে হবে। ধুর, এত কিছু চিন্তা করে লাভ নেই। পুরো টাকাটা বাবার হাতে দিয়ে দিই। বাবা টাকা হাতে নিয়ে চোখ মুছতে মুছতে নিজের রুমে চলে গেল। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কেননা আমাকে পায়ে হেঁটে যেতে হবে, গাড়ি ভাড়া নাই। তাই তাড়াতাড়ি উঠে রওনা দিলাম। তারপর অফিস পর্যন্ত যেতে 20 মিনিট দেরি হয়। বস ইচ্ছা মতো ঝাড়ি দিল। তারপর গতকালকে মালগুলো রিসিট কেটে নিয়ে আসছি, এগুলো দোকানে নিয়ে যাওয়ার জন্য একটা কভার ভ্যান নিয়ে রওনা দিলাম। অন্য একজন ভ্যান চালাচ্ছে, আমি পিছন দিক থেকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছি, হাতে অনেকগুলো মালের স্যাম্পল। একটা দোকানে মাল দিয়ে আসার পথে ভাবিকে দেখলাম অনেকগুলো মেয়ের সাথে। মনে হয় ক্লাস শেষ করে বাসায় যাচ্ছে। ভাবির চোখ দেখেই চিনে ফেললাম যে এটা ভাবি হবে। তখন ভ্যান ঠেলতেছি, ভাবি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওনার চোখে স্পষ্ট পানি দেখলাম। আমি ভাবিকে দেখেও না দেখার ভান ধরে চলে গেলাম। এভাবেই আমাদের দিন যাচ্ছে। বাস্তবতা কি জিনিস হাড়ে হাড়ে টের পাচ্ছি। আজকে শুক্রবার,
চাকরি, টিউশনি সব কিছুই বন্ধ, তাই ঘুমিয়ে আছি। অনেক ধরে ঠিকমতো ঘুমাতে পারি না। ভাবি আমার রুমে আসলো। জুয়েল, এই জুয়েল। আরে ভাবি, আপনি কখন আসলেন? এই তো একটু আগে। অনেক বেলা হয়েছে, এবার ঘুম থেকে ওঠো। উঠতেছি। আসলে শরীরটা কেমন যেন ব্যথা করতেছে। এই ঘুমটা একটু বেশি হলো। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আরে ধুর, এগুলো কি বলেন? তো সুন্দর লাইফ কাটাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। আমি দেখেছি কেমন সুন্দর লাইফ কাটাচ্ছ। আচ্ছা, আপনার পড়ালেখার কি অবস্থা? মোটামুটি। আর তুমি পড়বে না? দেখি কি করা যায়। কলেজে যাওয়ার মতো তো সময় নাই, পরীক্ষাটা দিব। যদি কপালে পাস লেখা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আসো খেয়ে নাও। আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর ভাবি চলে গেল। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এভাবেই আমাদের দিন যাচ্ছিল। অনেকটা লাইফ কাটাচ্ছি যেটাতে নিজের স্বাধীনতা বলে কিছু নাই। পরিবারের দিকে তাকিয়ে হাসি মুখে সব ত্যাগ করতে হয়। একদিন খেয়াল করে দেখলাম মায়ের শাড়িগুলো সব পুরাতন হয়ে গেছে। ভাবিও প্রতিদিন একটা ড্রেস গায়ে দিয়ে কলেজে যায়। বাবারও পাঞ্জাবিগুলোতে ময়লা জমে গেছে। ভাবির মোবাইলটা হাত থেকে পড়ে ভেঙে যায়। এরপর আর মোবাইল নেয়নি। তারপর লজ্জায় আর আমাদের কাউকে বলেনি। সব কিছু মিলিয়ে সবারই অবস্থা খারাপ। নিজের শখের জিনিসগুলা বিক্রি করে দিলাম। আমার কম্পিউটার, গিটার, হাতের ঘড়ি এবং শখের মোবাইলটাও বিক্রি করে দিলাম সবার অজান্তে। তারপর আব্বু আম্মু আর ভাবিকে নিয়ে শপিংয়ে গেলাম। আব্বুর জন্য কয়েকটা লুঙ্গি, পাঞ্জাবি আর গেঞ্জি নিয়ে নিলাম। আম্মুর জন্য শাড়ি, ছায়া, ব্লাউজ আরও টুকটাক জিনিস নিলাম। ভাবিকে ওনার পছন্দ মতো নিতে বললাম। উনি কয়েকটা 3 পিস, জুতা, কিছু কসমেটিক্স নিল। আম্মু বলল, তোর জন্য কিছু নিবি না? না, আমার সব আছে। তারপর ওনাদের বাইরে দাঁড়িয়ে রেখে আমি একটা মোবাইলের দোকানে গেলাম। আমার জন্য একটা নর্মাল মোবাইল নিলাম আর ভাবির জন্য একটা স্মার্টফোন নিলাম। তারপর ওনাদের নিয়ে বাসায় চলে আসলাম। রাতের বেলা সবাই আমার রুমে আসলো। ব্যাপার, সবাই একসাথে? কেন আসতে পারি না? আরে আজব, না পারার কি আছে, আসো। সবাই এসে বসলো। আমি ব্যাগ থেকে ভাবির জন্য কেনা মোবাইলটা ভাবির হাতে দিলাম। কি এটা? মোবাইল আপনার জন্য নিলাম। আমার তো এখন মোবাইলের কোনো দরকার নেই। টাকা নষ্ট করলে কেন? সত্যি করে বলতো, তুই টাকা কোথায় পেলি? আমার কাছে জমানো ছিল। মিথ্যে বলিস কেন? সত্যি করে বল, টাকা কোথায় পেয়েছিস? কম্পিউটার, গিটার আর মোবাইলটা বিক্রি করে দিয়েছি। কেন রে, এগুলো বিক্রি করতে কে বলেছে? তোমাদের সবার কাপড় চোপড়গুলো পুরাতন হয়ে গেছে, দেখতেই তো খারাপ লাগে, সেজন্য। তাই বলে এগুলো বিক্রি করে দিবে? আরে কোনো সমস্যা নাই, আমি এখন কম্পিউটার চালানোর মতো সময় পাই না। আর গিটার তো বিলাসিতা ছাড়া কিছুই না, এগুলো একটারও আমার দরকার নাই। মোবাইল কেন বিক্রি করলে? এত দামি মোবাইলের কাজ নেই এখন, সারাদিন কাজে থাকি, মোবাইল চালানোর সময় কই। আর মোবাইলের প্রতি এত শখ নাই, একটা নর্মাল হলেই চলবে। কেউ আর কিছু বলল না, নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। সবার চোখে যে পানি চলে আসছে সেটা আমি ভালো করে দেখছি। কিছুদিন পর আমি শুয়ে আছি, সকাল 10টার মতো বাজে। সোফা রুমে চিল্লাচিল্লি শুনে তাড়াতাড়ি সেখানে গেলাম। গিয়ে দেখি তালয় মানে ভাবির বাবা আর মা এসেছে। আমি গিয়ে সালাম দিলাম, কুশল বিনিময় করে বাজারে গেলাম বাজার আনতে, কারণ মেহমান আসছে, ভালো মন্দ কিছু না হলে খারাপ দেখা যায়। আমি বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসলাম। তারপর রান্নাঘরে দিয়ে আসলাম। ভাবি আর মা রান্না করতেছে, আমি গিয়ে ওনাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই সোফার রুমে গিয়ে বসলাম। আমি বসিনি, আব্বু আম্মু আর ভাবির বাবা মা সবাই বসছে, মনে হয় কিছু বলবে। ভাবি দরজার পাশে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরই ভাবি আব্বু মানে আঙ্কেল বলল, দেখেন বিআই সাহেব, সেজন্য আমরা আসছিলাম। জি বেআই, বলুন। আমার মেয়েটার বয়স খুবই কম, বেশি একটা না। এই বয়সে সে বিধবা হয়ে যাবে কল্পনাও করিনি। যাই হোক, আল্লাহ যা পছন্দ হয়েছে তাই করেছে। আমার মেয়েটার মাত্র 2 মাসের জামাইয়ের সাথে ছিল, তারপর কি হলো সেটা তো জানেন। এখন কথা হচ্ছে, ও তো একটা ভবিষ্যৎ আছে, এভাবে তো আমরা সারা জীবন চলে না।
না বেয়াই, এটা করবেন না। আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবেন না। দেখেন, আবেগ দিয়ে তো আর জীবন চলে না, বাস্তবতা মেনে নিতে হবে। ঠিক যে আমার মেয়ের কপাল অনেক ভালো, আপনার মতো শ্বশুর শাশুড়ি পেয়েছে। খুব কম মেয়ে এরকম শ্বশুর শাশুড়ি পেয়ে থাকে, কিন্তু আপনারা তো ওর কিছুই করতে পারবেন না। এ কি আপনাদের জীবনে কাটাতে পারবে? আপনাদের এত বয়স হয়েছে, মরতে তো হবেই। আপনাদের কিছু হয়ে গেলে আমার মেয়েটার কি হবে? ভাবি নির্বাক দর্শকের মতো দাঁড়িয়ে আছে, না পারছে বাবার পক্ষে কিছু বলতে, না পারছে শ্বশুরের পক্ষে কিছু বলতে। কিন্তু এখানে তো ওর কোনো সমস্যা হচ্ছে না, সব ঠিকঠাক মতোই আছে। সব আছে, বাট স্বামী তো নেই। একটা মেয়ে কি এভাবে লাইফ কাটাতে পারে? আপনিই বলুন, আপনার মেয়ে হলে আপনি কি করতেন? বাবা মাথা নিচু করে বসে আছে। আমি জানি আপনি অবন্তীকে অনেক ভালোবাসেন, নিজের মতোই দেখেন, কিন্তু অবন্তীকে আমরা আর এখানে থাকতে দিতে পারি না। অন্ততপক্ষে ওর বাবা হিসেবে এটা আমার দায়িত্ব। আমার মেয়ে আমার কাছেই থাকবে, আমি আমার মেয়েকে যেতে দিব না। আপনি এসব কি বলছেন? আমার এক ছেলে হয়তো আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আরেকজন তো আছে। আপনি না অবন্তীকে বাইরে বিয়ে দিতে চেয়েছিলেন? বাইরে দেওয়ার দরকার নেই, আমার ছোট ছেলের কাছেই ওর বিয়ে দিব। এবার তো আর বলতে পারবেন না যে আমার মেয়েকে বা আপনার মেয়ে বিধবা, ওর স্বামী নেই, এগুলো তো আর বলতে পারবেন না। বাবার কথা শুনে চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। এটা কেমনে হয়? এখনও আমি অবন্তীকে ভাবি ডাকি আর সে নাকি আমার না, এটা কিছুতেই সম্ভব না। আমার মাথা ঘুরতেছে। হঠাৎ করে বাবা আমার দুহাত চেপে ধরে বলে, প্লিজ বাবা, তুই না করিস না, তুই অবন্তীকে বিয়ে কর, আমার মেয়েকে আমার কাছে থাকতে দে। প্লিজ বাবা, তুই আমার অনুরোধটা রাখ। প্লিজ বাবা, তুই আমার অনুরোধটা রাখ, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। বাবার কথা শুনে আমি কি বলবো কিছুই বুঝতেছি না। আম্মু করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। জুয়েল, বাপ আমার, প্লিজ না করিস না। আমি বাবা হাত ধরে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। ভাবির দিকে তাকিয়ে দেখি উনি চোখ মুছতে মুছতে রুমে চলে গেল। ভাবির আব্বু বলল, বেয়াই, আপনি মানুষ না, ফেরেশতা। একটা মানুষ এত ভালো হয় কেমনে? আমি নিজেও জীবনে আমার মেয়ের জন্য এত কিছু করিনি যেটা আপনি করলেন। আচ্ছা বেয়াই মশাই, বিয়েটা আজকে হয়ে যাক, আমি কাজী ডেকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলেকে আর ছেলের বউকে আসতে বলি, আর অবন্তীকে বাইরে নিয়ে গিয়ে সাজিয়ে আনার জন্য বলবো। আচ্ছা, আমি বাজারে গেলাম। কোনো রকম অনুষ্ঠান ছাড়াই বিয়েটা হয়ে গেল। ভাবিকে আজকে একটু অন্যরকম সুন্দর লাগছে, প্রথম বিয়ের চেয়েও বেশি। শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে মুখের হাসিটা। ভাইয়ার সাথে যখন বিয়েটা হয়েছিল তখন ভাবির মুখে খুব সুন্দর হাসি ছিল, আজকে সব আছে সেটাই নেই। হয়তো এমন কিছু হয়ে যাবে কল্পনাই করেনি। তারপর ছোটবেলা থেকেই আমার অনেক ইচ্ছা ছিল খুব সুন্দর করে বিয়ের অনুষ্ঠান করব, ভালো একটা চাকরি পাওয়ার পর বিয়েটা করব। কিন্তু সব কিছু তো সবার কপালে থাকে না, আমার কপালেও হয়তো নেই। আকাশের দিকে তাকিয়ে ভাবছি জীবনে এমন একটা সময় আসবে আমি স্বপ্নেও ভাবিনি। ভাবিকে বিয়ে করতে হবে, তাও নিজের অজান্তে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখে পানি চলে আসলো টেরই পাইনি। কেউ একজন পেছন থেকে কাঁধের উপর হাত দেয়, তাকিয়ে দেখি বাবা। আব্বু, এখনো তুমি এখানে ঘুমাওনি? পৃথিবীর নিকৃষ্ট বাবাদের মধ্যে আমি একজন, যে অন্যর মেয়ের জন্য নিজের ছেলের কোরবানি দিলাম। নিশ্চুপ। তোর সাথে আমি বড় অন্যায় করেছি। এই বয়সে সবাই ঘোরাফেরা করতেছে আর আমি তোর কাঁধে সব চাপ তুলে দিলাম। আবার তোর অমত থাকা সত্ত্বেও অবন্তীকে তোর সাথে বিয়ে দিলাম। তুই আমাকে মাফ করে দিস বাবা। ধুর, তুমি এগুলো কি বলো? তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছো। অবন্তীকে অনেক ভালোবাসি রে, মেয়েটাকে ছাড়া ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। যা, অনেক রাত হয়েছে, এবার ঘরে যা, মেয়েটা অনেকক্ষণ ধরে বসে আছে। আমি আর কোনো কথা না বলে নিচে চলে আসলাম। এসে রুমে চলে গেলাম। দরজা খুলে ভিতরে গিয়ে দেখি ভাবি মানে অবন্তী ভাইয়া একটা ছবির দিকে তাকিয়ে কাঁদতেছে। আমার ঠিক কী করা উচিত কিছুই বুঝতেছি না। আমি খাটের পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পর ভাবি, না আর ভাবি বলবো না, কারণ সে এখন আমার স্ত্রী। জুয়েল, জি। তোমার সাথে কিছু কথা আছে। বলেন। আমি জানি তুমি ছেলেটা অনেক ভালো, তোমার মতো ছেলেকে স্বামী হিসেবে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি তোমাকে কখন স্বামী হিসেবে মানতে পারবো না। অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। তুমি তো জানোই তোমার ভাইকে আমি কতটা ভালোবাসি। তোমার ভাইয়ের জায়গায় আমি অন্য কাউকে জীবনেও কল্পনা করতে পারবো না। নিশ্চুপ। যেদিন প্রথম বউ সেজে তোমাদের বাসায় এসেছিলাম তখনই ওয়াদা করেছিলাম তোমার ভাইকে ছাড়া জীবনে আর কারোর দিকে তাকাবো না। আমার থেকে তোমার ভাই আমাকে বেশি ভালোবাসতো।
কতটা বাসতো সেটা হয়তো কল্পনাও করা যাবে না। এখনো চুপ। তুমি হয়তো আমাকে প্রশ্ন করতে পারো, আমি যদি অন্য কাউকে স্বামী হিসেবে না মানতে পারি তাহলে তোমাকে কেন বিয়ে করলাম? হ্যাঁ, এটার উত্তরও দিয়ে দিচ্ছি। তোমার সাথে বিয়ে না হলে অন্য কোথাও ঠিকই বাবা মা আমার বিয়ে দিয়ে দিত, কিন্তু আমি এখানে আব্বু আম্মু আর তোমার কাছ থেকে যে ভালোবাসা আদর যত্ন পেয়েছি অন্য কোথাও সেটা নাও পেতে পারি। আমার মনের অবস্থাটা তোমরা একটু হলেও বুঝবে, বাট অন্যরা বুঝবে না। নিশ্চুপ। জানো জুয়েল, আমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অভাগা। সুখ ঠিকই আসলো, কিন্তু কপালে লেখা ছিল না। নিশ্চুপ। তুমি আমাকে মাফ করে দিও, তোমার সুন্দর জীবনটা আমি নষ্ট করে দিলাম। জানো, আমারও অনেক ইচ্ছা ছিল তোমার জন্য খুব সুন্দর একটা মেয়ে দেখে তারপর তোমার সাথে বিয়ে দেব। আমার যা হিসেবে নয়, বোন হিসেবে থাকতাম। একবার চিন্তা করো কত সুন্দর হতো আমাদের ফ্যামিলিটা। এখনো চুপ। তুমি প্লিজ আমাকে মাফ করে দিও, আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারছি না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন, এটুকু বলেই বারান্দায় চলে গেলাম। এমন কিছু হবে আমি জীবনেও কল্পনা করিনি। আমি ভাবছি অন্য কোথাও অবন্তীর বিয়ে হয়ে গেলে সে সুখে থাকবে না। সব কিছু মানিয়ে নিতে একটু সময় লাগবে। আমার সাথে বিয়ে হয়ে গেলে হয়তো অবন্তীর কোনো আফসোস থাকতো না, কিন্তু কি ভাবলাম আর কি হয়ে গেল। আসলে সব কিছু সবার কপালে থাকে না। আমার কপাল যে এত খারাপ হবে আমি কখনো ভাবিনি। কত সুখেই না ছিলাম আমি, কিন্তু আজ সুখের চিহ্নও নাই। মনে মনে বাবার উপর রাগ হচ্ছে। ওনার আবেগ রাখতে গিয়ে আমার জীবনটাই শেষ। ভাইয়ার কথা খুব মনে পড়তেছে। আমি রুম থেকে বেরিয়ে গেলাম, ভাইয়ার কবরের কাছে যাব। ঘড়ি দেখলাম 12টা বাজে। আমি কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। বাইরে খুব সুন্দর চাঁদের আলো। একা একা হাঁটতেছি। কিছুক্ষণ পর ভাইয়ার কবরের কাছে গেলাম। কবরের বেড়াটা ধরে তাকিয়ে রইলাম কবরের দিকে। ভাইয়া আর আমার স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। নিজেই বলতে শুরু করলাম, ভাইয়া কেমন আছিস? তোর কি সময় হবে একটু কথা বলতাম? জানিস তুই যে আমার মাথার উপর ছায়ার মতো ছিলি, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। যখন যেটা চেয়েছি সেটাই তুই আমাকে দিয়েছিস, কিন্তু দেখ আমি কি হতভাগা, তোর জন্য কিছুই করতে পারলাম না। তুই যখন ফ্যামিলি চালাইছিস রাজার মতো চলেছি আমরা, অথচ দেখ আমি কিভাবে চালাচ্ছি। একবেলা খেলে পরের বেলা না খেয়ে থাকতে হয়। বাবা মাকে আমি সুখে রাখতে পারছি না। জানিস ভাই, এখন আমি কোনো জিনিস কিনলে তোর জন্য কিনে রাখি। আমি যেখানেই যাই না কেন সব সময় যেন মনে হয় তুই আমার পাশেই আছিস। ভাই তোর মনে আছে তুই যেদিন বাইক কিনেছিলি চাবিটা আমার হাতে দিয়ে দিলি আর বললি বাইকটা আজ থেকে তোর? তুই আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছিস, কিন্তু দেখ আমি কত বড় হারামি। তোর জন্য তো কখনো স্যাক্রিফাইস করিনি, বরং তোর বউটাকে নিজের বউ করে নিয়েছি। ভাই বিশ্বাস কর, আমি অনন্তীকে বউ হিসেবে কল্পনাও করিনি। তোর যাতে মনে কষ্ট না যায় সেজন্য আমি কখনো অবন্তীর দিকে খারাপ নজরেও তাকাইনি। তুই সব সময় আমাকে বলতি অবন্তীকে দেখে রাখতে, কিন্তু দেখ আমি কত বড় বেঈমান। দেখে রাখার নাম করে আমি নিজেই ওরে বিয়ে করে ফেলেছি। ভাই, এই ভাই, আর একবার আমাদের মাঝে আয়। আমি যে আর পারছি না, মা বাবাকেও কিছু বুঝতে দিতেছি না, কারণ আমি যদি ভেঙে পড়ি তাহলে ওদের কি হবে। ভাই, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি, তুই আমাকে মাফ করে দিস। আর কোনো কথা মুখ দিয়ে আসছে না, বারবার ভাইয়ার চেহারাটা চোখে ভাসতেছে। আরও কিছুক্ষণ কবরের পাশে থেকে বাসার দিকে হাঁটা দিলাম। ভাবতে লাগলাম আমি হয়তো একমাত্র ব্যক্তি যে বাসর রাতে নিজের বউয়ের সাথে না থেকে একটা কবরস্থানের মধ্যে রাত কাটিয়ে দিল। বাসায় যাওয়ার পর দেখলাম অবন্তী এখনও নাক টেনে টেনে কাঁদতেছে। কি ব্যাপার, আপনি এখনও ঘুমাননি? কোথায় গিয়েছিলেন? ছাদে, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে যান। তারপর আমি একটা বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ফজরের আজানের সময় ঘুম ভেঙে যায়। আমি উঠে নামাজ পড়ার জন্য রেডি হচ্ছি। অবন্তীর দিকে তাকিয়ে দেখি বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, তারপর বাসা থেকে বের হয়ে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি অবন্তীও উঠে গেছে। আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম। কাজে চলে যেতে হবে, পকেটে কোনো টাকা নাই, তাই হেঁটেই যেতে হবে। তাড়াতাড়ি না গেলে বসের ঝাড়ি খেতে হবে। গোসল করে রেডি হয়ে রুম থেকে বের হলাম। দেখি মা রান্না করছে আর অবন্তী সেগুলো সাজিয়ে দিচ্ছে। বাবা বসে বসে
খবরের কাগজ পড়তেছে। আমাকে এত সকাল সকাল রেডি হতে দেখে বলল, কিরে তুই কই যাস? আব্বু কাজে যাচ্ছি। কালকেও যাইনি। কয়েকটা দিন বাসায় থাক, সবেমাত্র বিয়ে হলো, আরো কয়েকটা দিন পরে যাবি। না আব্বু, বাসায় তো তেমন কোনো কাজ নাই, সো বসে থেকে কোনো লাভ নাই। আচ্ছা শোন, বলো। অবন্তীর তো সামনেই ফাইনাল পরীক্ষা, কলেজে তো ফিস বেতন সবই রয়ে গেল। আচ্ছা, আমি রাতে দিয়ে দিব। কত টাকা হয়েছে আমাকে বলে দিও। সে কি আজকে কলেজে যাবে? যাবে। ওকে, তাহলে কলেজে গিয়ে কত টাকা হয়েছে সেটা জেনে আমাকে কল দিয়ে বলার জন্য বলিও। আচ্ছা ঠিক আছে। ওকে, আমি বের হচ্ছি। তারপর বেরিয়ে গেলাম। কি করব বুঝতেছি না। অবন্তীর ফাইনাল পরীক্ষা মানে তো আমারও ফাইনাল পরীক্ষা, কারণ অবন্তী আর আমি সেম ইয়ারেই পড়ি, শুধু ক্যাম্পাসটা ভিন্ন। যখন কলেজে নিয়মিত যাইতাম, টাকা খরচ করতাম, কত বন্ধু বান্ধব ছিল, আর এখন টাকাও নাই, বন্ধুও নাই। ফাইনাল এক্সাম চলে আসছে, অথচ কেউ একটু আমাকে জানালো না। আমার অনেক ইচ্ছা ছিল অনার্সটা অন্তত শেষ করা, কিন্তু কিভাবে কি করব? অবন্তীর টাকা দেওয়ার মতো টাকাও আমার হাতে নাই। প্রতিদিনের মতো গোডাউনে চলে গেলাম। বস সেখানে বসে আছে। আসসালামু আলাইকুম বস। কি অবস্থা মিস্টার জুয়েল? কালকে আসোনি যে? বস একটু কাজ ছিল। এত কি কাজ তোমার? এত কাজ হলে চাকরি করার কি দরকার? চুপ করে দাঁড়িয়ে আছি। যাও, আজকে সবগুলো মাল সেল করে আসবে, না হলে বেতন কেটে নিয়ে যাওয়া হবে। এখনো দাঁড়িয়ে আছি। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবো নাকি? জি বস, একটা কথা ছিল। কি কথা? আমাকে যদি এই মাসের টাকাটা অগ্রিম দিতেন উপকার হতাম, আমার খুব দরকার। তোমার কাজ করার দরকার নাই, আসছে উনি কাজ ছাড়া টাকা নিতে। ভালো লাগলে করো, না হলে চলে যাও। আমি আর কোনো কথা না বলে মালগুলো নিয়ে বেরিয়ে গেলাম। অবন্তীর পরীক্ষার টাকা কোথায় পাবো সেই চিন্তায় আমি শেষ। হাতের ঘড়িটা অনেক দামি ছিল, ভাইয়া ইটালি থেকে নিয়ে আসছিল। বাংলা টাকায় অনেক দাম। উপায় না পেয়ে সেটা বিক্রি করার সিদ্ধান্ত নিলাম। ভাইয়ার শেষ চিহ্নটুকু বিক্রি করে দিলাম। কয়েকটা দোকানে মাল সেল দেওয়ার পর আয়মানের সাথে দেখা। কি রে জুয়েল, তুই এগুলো কি করিস? আয়মান বন্ধু তুই? আইরে, কতদিন পর দেখা। কি অবস্থা তোর? আমি তো আছি। তুই এইগুলো কি করিস? চাকরি নিয়েছি। তোর বেটা, এটা কোনো চাকরি হলো? আর তোর বাবা ইনকাম করে ফায়া ইনকাম করে, তুই এগুলো কেন করস? তুই তো রাজার হালে থাকার কথা। ছিলাম, বাট এখন প্রজা থেকেও আমার অবস্থা খারাপ। কেন, কি হয়েছে? সব কিছু বললাম। কি বলিস তুই? তোর পড়ালেখা শেষ করে দিলাম। আমি পড়তে গেলে অবন্তীর আর পড়া হবে না। 2 জায়গায় টাকা দেওয়ার মতো অত টাকা আমার কাছে নাই। তোর রেজিস্ট্রেশন করা আছে? বাট সেটা দিয়ে আর কি হবে? তোর পরীক্ষার টাকা আমি দিব, তুই পরীক্ষা দে। ধন্যবাদ, বাট আমি টাকা নিতে পারবো না। কেন? দেখ, আমার টাকা নাই এটা সত্য, কিন্তু কারো করুণা নেওয়ার মতো ছেলে আমি না, সেটা তুই ভালো করেই জানিস। আজকে যদি তোর ভাই দিত, তাহলে কি তুই বলতি ভাই তোর প্রতি করুণা করছে? মনে কর এখন আমি তোর ভাই, তাই টাকাটা দিচ্ছি, কিন্তু মনে রাখিস একেবারে দিচ্ছি না। তুই ভালো কোনো চাকরি পেলে আমার টাকাটা দিয়ে দিবি। ওকে। চল কলেজে যাই, সব কিছু ঠিক করে আছি। না দোস্ত, তুই যা, আমার এগুলো সেল করতে হবে। তুই গিয়ে আমার নামে টাকা জমা দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, আমি আবার দেখা করব। ওকে, তুই বাসায় আসিস। এরপর আয়মান চলে যায়। মনের মধ্যে একটু শান্তি আসলো। তারপর বাকিগুলো মাল বিক্রি করে বসের কাছ থেকে টাকা আর ঘড়ি বিক্রি করা টাকা নিয়ে টিউশনিতে গেলাম। সেখানেও অগ্রিম টাকা নিলাম। সব মিলিয়ে 6,000-এর মতো। আবারও হাঁটতে হাঁটতে বাসায় গেলাম। রাত প্রায় 11টা বাজে। আমি বাসায় গিয়ে বাবাকে ডাকলাম। তারপর আমার ডাক শুনে আব্বু আম্মু আর অবন্তী আসলো। কিরে এত দেরি হলো যে? কাজের চাপ ছিল। এই নাও টাকাগুলো দিলাম। কি এখানে? আমার মেয়ের পরীক্ষার খরচ 6,000 আছে। বাবা টাকাগুলো হাতে নিল, অবন্তীকে দিয়ে দিল। তারপর অবন্তী বলল, আব্বু একটা কথা বলতাম। মা বল।
জুয়েলের একা ইনকামে তো সব কিছু করা সম্ভব না, তাই বলছিলাম কি আমিও একটা চাকরি করি, তাহলে মোটামুটি আমাদের পরিবারে একটু সচ্ছলতা আসবে। এই পরিবারে আর কারো ইনকাম করার দরকার নেই। আমি এখনো মরিনি। যদি করার এত ইচ্ছা থাকে তাহলে আমি মরার পরে করিয়েন। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি আর কোনো কথা না বলে রুমে চলে গেলাম। আসল কথা হচ্ছে আমি চাই না অবন্তী কোনো কাজ করুক। এমনিতে আমি সারা দিন বাইরে থাকি। এখন যদি অবন্তীও বাইরে চাকরি করে তাহলে আব্বু আম্মুকে কে দেখবে? বুড়া বয়সে দুজনেরই কষ্ট হবে। রাতে খেয়ে আমি বাইরে থেকে ঘুরে আসলাম। রুমে এসে দেখি অবন্তী ভাইয়ার ছবিটা হাতে নিয়ে বসে আছে। আমাকে দেখার পর ছবিটা রেখে দিল। আমি বিছানা থেকে একটা বালিশ আর কাঁথা নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। জুয়েল, একটা কথা বলতাম। বলেন। খাটে থাকো, আমি ফ্লোরে ঘুমাই। সারাদিন কাজ করে আসছো, এখন ফ্লোরে ঘুমাইলে হয়তো ঘুম আসবে না। আমি কাপুরুষ নই যে একটা মেয়ে মানুষকে নিচে ঘুমাতে দিয়ে আমি নিজে খাটে ঘুমাবো। আপনি ঘুমান, এমনিতে অনেক রাত হইছে। আর কোনো কথা না বলে ফ্লোরে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অবন্তী গোসল করে আয়নার সামনে বসে চুল ঠিক করছে। ভেজা চুলে একটু অন্যরকম সুন্দর দেখাচ্ছে। আমি দেখেও না দেখার ভান ধরে শুয়ে রইলাম। পরে মনে হলো যে পায়ে হেঁটে কাজ করতে হবে। রোমান্টিক মুডে থাকার মতো সময় নাই। উঠে ফ্রেশ হয়ে গোসল করে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আজকেও অনেকগুলো মাল নিয়ে কভার ভ্যান ঠেলতে শুরু করলাম। মনে মনে ভাবতে লাগলাম অবন্তী কেন আমাকে মেনে নিচ্ছে না? যেখানে আমি ওকে মেনে নিব না সেখানে তার উল্টোটা হচ্ছে। এভাবে দিন যেতে লাগলো। বিয়ে করেও আমার অবন্তীর সম্পর্ক ভাবি দেবরের মতোই রয়ে গেল। মাঝে মাঝে অবন্তীর উপর অনেক রাগ হয়। কি করব কিছুই বুঝতে পারছি না। আব্বু আম্মুর জন্য আজকে আমার এই অবস্থা। দেশে মেয়ের অভাব পড়েছে যে আমাকে ভাবিকেই বিয়ে করতে হলো। সারাদিন কাজ করে এসে আবার রাতে ফ্লোরে ঘুম। জীবনটা অসহ্য লাগছে। পরের দিন কাজে গেলাম। শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর আসবে। ইচ্ছা না থাকা সত্ত্বেও রাত পর্যন্ত কাজ করলাম। রাতে না খেয়েই ঘুমিয়ে গেলাম। গভীর রাতে আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে। গভীর রাতে আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে। ঠিকমতো চোখও মেলতে পারছি না। হঠাৎ করে কপালে কারো নরম হাতের স্পর্শ পেলাম। ঝাপসা চোখে তাকিয়ে দেখি অবন্তী ডাকতেছে। জুয়েল, এই কি হয়েছে তোমার? এরকম করছো কেন? আমার অবস্থা এতই খারাপ যে ওর সাথে কথা বলার মতো শক্তিও আমার নেই। অবন্তী আমাকে উঠিয়ে খাটে শুইয়ে দিল। তারপর সারা রাত মাথায় পানি ঢাললো। আর কি করছে কিছুই মনে নেই। জ্বরের ঘোরে কোনো কিছু অনুভব করতে পারিনি। সকালবেলা অবন্তীর ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি আব্বু আম্মু সবাই বসে আছে। অবন্তী নাস্তা হাতে দাঁড়িয়ে আছে। তারপর নিজের হাতে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিল। এখন কেমন লাগছে? ভালো, তোমরা খেয়েছো? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, তাই এমন হলো। ডক্টর বলেছে কয়েকদিন রেস্টে থাকতে। ডাক্তার কখন আসলো? আগে তুই তো ঘুমিয়েছিলি। অবন্তী কল দিয়ে আসতে বলেছে। আমি আর কোনো কথা বললাম না। সেদিন আর কাজে যাইনি। রাতে ঘুমাতে যাওয়ার সময় সরি কেন? আমার জন্য আজকে তোমার এই অবস্থা। আরে দূর, এগুলো কি বলেন? আপনার জন্য হবে কেন? ফ্লোরে ঘুমানোর কারণে এমন হয়েছে। প্লিজ তুমি খাটে ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। দরকার নাই, আমার জন্মই হয়েছে নিচে ঘুমানোর জন্য। আমি থাকতে পারবো, সমস্যা নেই, আপনি ঘুমান। কিন্তু কোনো কিন্তু না। নিচে ঘুমালে আপনারও তো সমস্যা হতে পারে, তখন কি করবেন? সো ঘুমিয়ে পড়ুন। অবন্তী কিছু একটা বলতে চেয়েছিল, বাট আমি বলার আর সুযোগ না দিয়ে উল্টো পাশ হয়ে শুয়ে গেছি। ফকিন্নি এটা বলতে পারছে না যে আসো আমরা দুজনে খাটে ঘুমাই। দুজন খাটে ঘুমালে কি এমন সমস্যা হয়ে যাবে? আব্বু আম্মু বুঝে যাবে, তাই অন্য রুমেও যেতে পারছি না। দেখব অবন্তী ম্যাডাম আপনি কতদিন এভাবে থাকতে পারেন। কয়েকদিন পর মোটামুটি সুস্থ, আবারও কাজে চলে গেলাম। এমন সময় আইমানের সাথে দেখা হলো। কি রে দোস্ত, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর? ভালোই। তোর কাজ শেষ হতে কতক্ষণ লাগবে? সন্ধ্যা হবে। আচ্ছা, কাজ শেষে দেখা করিস। অনেক দিন তোর সাথে আড্ডা দিই না। আচ্ছা ঠিক আছে। তারপর আবার কাজে চলে গেলাম।
বিকালবেলা আইমানের সাথে দেখা করতে গেলাম। শেষ। বল কি অবস্থা? এই তো চলছে। এই জানিস আগামীকাল মাস থেকে তো পরীক্ষা। কি আগামী মাসে পরীক্ষা? এই জানিস আগামী মাস থেকে তো পরীক্ষা। প্রিপারেশন কেমন? আহা, পরীক্ষাও তো দেওয়ার কথা ছিল না, তুই তো টাকার ব্যবস্থা করে দিলি, আর বইও তো কিনিনি। প্রিপারেশন কেমন হবে তুই বল। তোর ভাই মারা যাওয়ার পর থেকে সব কিছু উলট পালট হয়ে গেছে। বাস্তবতা কি জিনিস এখন বুঝতেছি। তোর ভাবি কেমন আছে? ভাবি না, বউ আমার। বউ মানে? ভাবির সাথেই আব্বা আমার বিয়ে দিছে। কি? কখন? আমাকে তো কিছুই বলিসনি। পুরো ঘটনা শেয়ার করলাম। এত কিছু হয়ে গেছে অথচ আমাকে কিছুই জানালি না। সরি দোস্ত, বলার মতো তেমন সুযোগ ছিল না। তোর অবন্তীর জন্য তো একটা প্লাস পয়েন্ট, তবুও তোকে মেনে নিচ্ছে না কেন? জানি না রে, হয়তো আমি ওর যোগ্য নই। এখন কি করবি? কি আর করা, এভাবেই দিন যাবে। শোন জুয়েল, এটা কোনো জীবন নয়, তোরও একটা ভবিষ্যৎ আছে। এইভাবে তো তোর কিছুই হবে না। তো এখন কি করতাম? অবন্তীর সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক কর। কোনো লাভ হবে না, ও আমাকে মেনে নিতে পারবে না। না নিলে ডিভোর্স দিয়ে দে। অন্য কোথাও বিয়ে হলে তখন ঠেলা বুঝবে। দূর, তুই পাগল নাই? ওরে রাখার জন্যই আব্বু আমার সাথে বিয়ে দিচ্ছে, আর তুই বলছিস ডিভোর্স? ভালো তো, তাহলে সারা জীবন সিঙ্গেল থাক, ভাবি আর দেবরের মতো জীবন কাটা। শোন ভাই, জীবন অনেক কঠিন, সেটা তুই আমার থেকে ভালো জানিস। সেটা ঠিক, বাট অবন্তীকে ডিভোর্স দেওয়া তো দূরের কথা, ডিভোর্সের নাম মুখেও আনা যাবে না। দেখ, যা করবি ভেবে চিন্তে কর, আবেগ দিয়ে জীবন চলে না। আব্বা কি বললো, আম্মা কি বললো, এগুলোর দিকে কান দিয়ে নিজের মন কি বলে সেটা দেখ। তোর লাইফ তোকেই হ্যান্ডেল করতে হবে। ঠিক। তুই একটা কাজ কর, কি? কোন তুই বন্ধুর সাথে সরাসরি এই ব্যাপারে কথা বল। ব্যাপার? তোকে স্বামী হিসাবে মেনে নিবে নাকি নিবে না, সেটা যদি মেনে নিবে বলে, তাহলে তুইও অবন্তীকে বলে দিবি যে তুই ওরে ডিভোর্স দিয়ে দিবি। এটা কি করে হয়? সবই হয়, তুই কথা বল। এখন না, পরীক্ষাটা শেষ হোক তারপর। আচ্ছা ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। এভাবেই দিন যাচ্ছে। অবন্তীর সাথে দরকার ছাড়া কথা বলি না, কেমন যেন অস্বস্তি লাগে। দেখতে দেখে পরীক্ষার সময় চলে আসলো। অবন্তী আর আমি একসাথেই পরীক্ষা দিলাম। আমার পরীক্ষার কথা শুনে বাবা মা অনেক খুশি। পরীক্ষার কিছুদিন পর একদিন সকালবেলা অবন্তী বসে বসে মোবাইল টিপতেছে। আব্বু আম্মু মামার বাড়িতে গেছে। আমি মনে মনে ভাবলাম এটাই সুযোগ, অবন্তীর সাথে এবার বোঝাপড়াটা হয়ে যাক। আমি অবন্তীর সামনে গেলাম। কিছু বলবে? বলো। আপনি কি চান? মানে আপনি কি আমার কাছে থাকতে চান নাকি আমার কাছ থেকে মুক্তি চান, কোনটা? জুয়েল, তোমার মাথা ঠিক আছে? এগুলো কি বলছো? আপনি উত্তর দেন। এখানে থাকতে কি আপনার কোনো সমস্যা হচ্ছে? না, দেখো, তাহলে আমাকে স্বামী হিসেবে মানতে আপনার সমস্যা কোথায়? আমি তোমাকে আগেই বলেছি এটা কোনোভাবেই সম্ভব নয়। যদি আপনার অন্য কোথাও বিয়ে হতো। অবন্তী চুপ করে আছে। আমার সাথে বিয়ে হয়েছে বলে আপনি আমাকে মেনে নিতে পারছেন না, কিন্তু অন্য কোথাও হলে কি পারতেন? জীবনেও না। আমি কোনোদিনই আপনাকে কোনো কথা বলিনি। তার মানে এই নয় যে সারা জীবন এইভাবে থাকবো। আমারও তো একটা লাইফ আছে, আমারও তো ইচ্ছা করে সুন্দর করে সংসার করতে। আব্বু আম্মু আপনাকে অনেক ভালোবাসে, নিজের মেয়ের মতো দেখে। এখন যদি ওনাদেরকে বলি আপনাদের আদরের মেয়ে বিয়ের পরের দিন থেকে আমাকে ফ্লোরে রাখছে, তখন কি হবে চিন্তা করছেন? আপনার সাথে বিয়েটা হয়েই আমার জীবনটা শেষ। সারাদিন এত কাজ করার পরেও কোনো শান্তি নাই। আপনার সামনে দুটো রাস্তা খোলা আছে। অবন্তী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালেও হয় আপনি আমাকে মুক্তি দেন, না হয় আমি আপনাকে। ওটা বলার আগে অবন্তী আমার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলো। আর কোনো কথা না বলে সে রুমে চলে গেল, ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। আমি সোফায় গিয়ে বসে রইলাম। একটু পর দেখি সে ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছে। থামাতে গিয়েও থামায়নি। যাক, তাতে আমার কি, এসব আবেগ দিয়ে তো আর জীবন চলে না। আমি তো
ওরে জোর করে বিয়ে করিনি। আমাকে যদি এতই অপছন্দ করতো তাহলে বিয়ের দিন বলে দিলেই পারতো। সারাদিন বাসায় কাটিয়ে নিলাম, বাবা মাও নেই, বাসাটা কেমন খালি খালি লাগছে। বিকেলবেলা বের হতেই দেখি আয়মান আমাদের বাসার সামনে বসে আছে। কি রে, তুই এখানে? কেন আসতে পারি না? আরে ধুর, সেটা না, এই সময় তুই তো এদিকে আসিস না, সেই জন্য জিজ্ঞেস করলাম। তোকে অনেকবার কল দিতেছিলাম, মোবাইল অফ দেখাচ্ছে, তাই চলে আসলাম। আচ্ছা, ভিতরে আয়। তারপর আয়মানকে নিয়ে আবার বাসায় গেলাম। কি রে, কাউকে দেখছি না যে? আব্বু আম্মু মামার বাসায় গেছে, আসতে রাত হবে। আর তোর বউ? ও ওর ওর বাপের বাড়িতে চলে গেছে। কেন? আমার সাথে ঝগড়া করে। তুই আবার কি করলি? পুরো ঘটনা শেয়ার করলাম। তো এখন কিসের সিদ্ধান্ত নিলি? বন্ধুকে রাখবি নাকি ডিভোর্স দিয়ে দিবি? এখনো কিছু চিন্তা করিনি। যেটা ভালো মনে হয় সেটা কর। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে আইমান চলে গেল। মাগরিবের পরে নামাজ পড়ে আর বাসায় আসিনি। ভাইয়ার কবরের কাছে গেলাম। কবরের পাশে বসে নিজে নিজেই বলতে শুরু করলাম, ভাইয়া কেমন আছিস? তোর এই অকৃতজ্ঞ ভাইটা তোর বউকে সুখে রাখতে পারছে না রে। তুই আমাকে মাফ করে দিস ভাই। আমি কি করব বল? এত অল্প টাকা বেতনে ফ্যামিলি চালাতেও আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুই জানিস ভাই, আমি সকালবেলা কখন নাস্তা করেছি ভুলে গেছি। শুক্রবার ছাড়া দুপুরবেলা আমার পেটে ভাত পড়ে না, শুধু পানি আর এক টুকরো পাউরুটি ছাড়া। জানিস ভাই, আমি 2টা শার্ট দিয়ে পুরো বছরটা কাটিয়ে দিয়েছি। নিজের স্বাদ ইচ্ছা সব বিসর্জন দিয়ে দিয়েছি। নিজের কম্পিউটার মোবাইল ঘড়ি সব বিক্রি করে দিয়েছি ওদের মুখে হাসি ফোটানোর জন্য। জানিস ভাই, আমি পড়ালেখাটাও শেষ করে দিয়েছি শুধু অবন্তীর জন্য। কিন্তু দেখ, সে আজকে আমাকে রেখে চলে গেছে। আসলে ভাই, দোষটা আমারই। আমি ওদের কাউকে ঠিকমতো সুখে রাখতে পারছি না। কি করব বল? সারাদিন এত কাজ করে বাসায় এসে আমার ফ্লোরে থাকতে ইচ্ছা করে না। আমারও ইচ্ছা করে অন্তত রাতের বেলা কেউ একজন আমার সাথে ভালো ব্যবহার করুক, ঠিকভাবে আমার যত্ন নিক। কিন্তু দেখ, কপালটা এতই খারাপ যে এই সামান্য চাওয়াটুকুও আল্লাহ কপালে রাখলো না। ভাই, তুই আমাকে মাফ করে দিস। আমি কাউকে সুখে রাখতে পারছি না রে ভাই। আর কিছু বলতে পারলাম না। ভাইয়ার স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে লাগলো। আরও কিছুক্ষণ ভাইয়ার পাশে থেকে কবর জিয়ারত করে বাসায় চলে গেলাম। দেখলাম তালা আগে থেকেই খোলা, তার মানে আব্বু আম্মু এসে গেছে। দরজাও খোলা। দেখলাম আব্বু আম্মু চোখ মুখ লাল করে বসে আছে। আব্বু, কখন আসছো? তার আগে বল, আমার মেয়ে কোথায়? মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি হলো, কথা বলছিস না যে? ওর বাবার বাড়িতে গেছে, অনেক দিন নাকি ওর আম্মুকে দেখেনি। বাবার বাড়ি গেছে নাকি তুই পাঠিয়েছিস? আরে আজব, আমি কেন পাঠাবো? ও নিজেই গেছে। অবন্তী আমাদের সবকিছু বলেছে। যা, মেয়েটাকে নিয়ে আয়। নিয়ে আসবো মানে? এখন রাত হয়ে গেছে, আর সে যখন নিজে থেকে গেছে আবার নিজে থেকেই আসবে। এত কথা কেন বলিস? আর বিয়ের পর থেকে তো তুই ওই বাড়িতে যাসনি, এখন যা। এখন গেলে আসবো কখন? ওকে কি একবারও বলছি এখন চলে আসতে? যা, এখন যখন ভালো লাগবে তখন আসবি, পারলে 2 দিন থেকে আয়। আমি ওখানে 2 দিন থাকি আর এইদিকে আমার চাকরিটা চলে যাক। হইছে, যা এখন। কি আর করা, রেডি হয়ে অবন্তীদের বাসার দিকে রওনা দিলাম। রাত 9টার সময় ওদের বাসায় গিয়ে পৌঁছালাম। কলিং বেল দিলাম। প্রায় 5 মিনিট পর অবন্তীর মা মানে শাশুড়ি এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম। আরে বাবা, তুমি আসো আসো, ভিতরে আসো। ভিতরে গেলাম। শ্বশুরও বেরিয়ে আসলো। সালাম দিলাম, আরও কিছুক্ষণ কথা বললাম। তারপর উনি বলল, অবন্তী রুমে আছে, তুমি যাও। আমি ওর রুমের কাছে গেলাম। দেখলাম অনেকগুলো মেয়ের সাথে বসে বসে হাসছে। আইয়া মারা যাওয়ার পর এই প্রথম অবন্তীকে এইভাবে হাসতে দেখছি। এই মুহূর্তে আমার রুমে যাওয়া উচিত হবে কিনা ভাবতেছি। রুমের বাইরে দাঁড়িয়ে রইলাম। কেউ একজন আমাকে দেখে ফেলেছে মনে হয়। তারপর দুলাভাই দুলাভাই বলে ডাকতে শুরু করলো। ভিতরে গেলাম, দেখি অবন্তী আর ওর কয়েকটা কাজিন বসে বসে গল্প করছে। সবার সাথে পরিচিত হওয়ার পর এক এক করে সবাই চলে গেল।
তারপর আমি গিয়ে সোফায় বসলাম। কেউ কোনো কথা বলছি না। নীরবতা ভেঙে অবন্তী বলল, কেন আসছো? আব্বু আম্মু নাকি নিয়ে যেতে বলেছে। তারা বলেছে সেজন্য এসেছো, নিজে থেকে আসোনি? চুপ করে রইলাম। আমি তো তোমাকে প্যারা দেই, আমি না থাকলে তুমি ভালোই থাকবে। সরি, আসলে সকালবেলা আমার মাথা ঠিক ছিল না, তাই ভুলভাল বলে ফেলছি। সরি, আমি যেতে পারবো না। কেন? এমনিতেই তুমি অনেক কিছু করেছো, আর দরকার নেই। আমি কিছু বলতে যাব এমন সময় অবন্তীর আম্মু এসে খাওয়ার জন্য ডেকে গেল। অবন্তী তখন বলল, খেতে আসুন। আর কোনো কথা না বলে খেতে চলে গেলাম। বাহ, অল্প সময়ের মধ্যে এত আইটেম। জামাই আদর আসলেই অনেক মজার, কিন্তু আমার মনের মধ্যে অন্য চিন্তা ঘুরতেছে। খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে গেলাম। আমি গিয়ে খাটের উপর বসলাম। অনেকক্ষণ পর অবন্তী আসলো। আমি উঠে সোফায় চলে গেলাম। তুমি খাটে ঘুমাও। আর আপনি? দরকার নেই, আপনি খাটে ঘুমান, সকালে একটু তাড়াতাড়ি উঠিয়েন। আমি আপনাকে বাসায় দিয়ে আমাকে আবার কাজে যেতে হবে। তোমারে বলছি না আমি যাব না। যাবেন না মানে? যাব না মানে যাব না। তার মানে আপনার কাছে আব্বু আম্মুর ভালোবাসার কোনো দাম নেই। সকালে রেডি থাকবেন। বললাম তো আমি যাব না। ধুর, না গেলে নাই, এত অনুরোধের কিচ্ছু নাই। দেখি কয়দিন না গিয়ে থাকতে পারে। আমারও তো একটা পার্সোনালিটি আছে। ঘুমিয়ে গেলাম। সকালে কাউকে কিছু না বলে চলে গেলাম। বাসাতেও গেলাম না, সরাসরি কাজে চলে গেলাম। এর মধ্যে বাবা কয়েকবার কল দিয়েছে, বাট ধরিনি। রাতের বেলা বাসায় গেলাম। আব্বু আম্মু দুজনেই আমার উপর টায়ার। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। আব্বু আমার রুমে আসলো। কিরে, কি করিস? কিছু না। কিছু বলবা নাকি? সেটা অবন্তীর সাথে আমাদের কথা হয়েছে, ও কিছুদিন ওখানে থাক, মন মানসিকতা ভালো হোক, তারপরে চলে আসবে। সেটা আমাকে বললেই তো পারতো। আচ্ছা শোন, বলো। অবন্তীর কোন ফ্রেন্ডের নাকি বিয়ে, যদি ওর হাতে কিছু টাকা দিতি। তোমাকে কে বললো? সে নিজেই বলেছে। তোকে নাকি বলতে লজ্জা করছে, তাই আমাকে বলেছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। বিয়ে তো কয়েকদিন পর, কালকে দিতে পারবে? আচ্ছা দেখি। তারপর খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে কাজে যাওয়ার আগে টিউশনিতে গেলাম। পড়ানো শেষে টাকাটা অগ্রিম চেয়ে নিলাম। টাকাটা নিয়ে আবার কাজে চলে গেলাম। দুপুরবেলা আমি নামাজ পড়ে বাইরের একটা দোকানে পানির মধ্যে পাউরুটি চুবিয়ে খাচ্ছি। এমন সময় দেখলাম একটা মেয়ে আমার দিকে হা করে তাকিয়ে আছে। ভালো করে খেয়াল করে দেখলাম এটা অবন্তী। তার কয়েকটা ফ্রেন্ডের সাথে কোথাও যাচ্ছে মনে হয়, বাসের জন্যে অপেক্ষা করছে। আমি দেখেও না দেখার ভান করে কভার ভ্যান চালককে তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়ার জন্য বললাম। সে ভ্যান চালাচ্ছে আর আমি পিছন থেকে ঠেলতেছি। রাতের বেলা বাসায় আসলাম। দরজা টোকা দেওয়ার একটু পর দরজা খুলে দেয়। তাকিয়ে দেখি এটা অবন্তী। রীতিমতো একটা টাসকি খেলাম। কি ব্যাপার? অবন্তীকে আমি নিয়ে আসতে গেলাম, আসলো না, কিন্তু এখন নিজে থেকেই এসে হাজির। অবশ্য ভালোই হয়েছে, সে কোনো কথা না বলে চলে গেল। আমি দরজা লাগিয়ে রুমে গেলাম। ফ্রেশ হয়ে এসে সবাই মিলে খেতে বসলাম। খাওয়ার এক পর্যায়ে বাবা বলল, একটা কথা বলার ছিল। কি কথা? তোদের বিয়ে তো অনেক দিন হয়েছে, এবার অন্তত ভবিষ্যতের কথা কিছু চিন্তা কর। কি বলছো? কিছুই তো বুঝতেছি না। বাসাটা খালি খালি লাগে, আমাদেরও তো ইচ্ছে করে নাতি নাতনির সাথে খেলতে। আম্মুর কথা শুনে আমার গলায় ভাত আটকে গেল। কাশতে শুরু করলাম। মনে মনে বললাম, এখনো ফ্লোর থেকে খাটে উঠতে পারিনি, আর আম্মু বাচ্চার চিন্তা করতেছে। আম্মু, দিল্লি এখনো বহু দূর, তোমার কপালে নাতি নাই। কিছু না বলে চুপচাপ খেয়ে উঠে গেলাম। রুমে গিয়ে বসে আছি। একটু পর অবন্তী আসলো, আমার দিকে তাকিয়ে রইল। দেখে মনে হচ্ছে কিছু একটা বলবে। কিছু বলবেন? একটা কথা ছিল। বলুন। তুমি আর একটা বিয়ে করো। কি? বিয়ে করব মানে? আপনার মাথা ঠিক আছে? মাথা একদম ঠিক আছে, আব্বু আম্মু ঠিকই বলেছে। বাসাটা কেমন খালি খালি লাগে, ওনাদের জন্য হলেও বিয়েটা করো। বিয়ে করে লাভ কি হবে? তোমারও মনের আশা পূরণ হলো, আর ওনাদেরও নাতি নাতনি আসলো। শুনেন, বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে বললেই বিয়ে করে ফেলব। বিয়ে মানুষের লাইফে একবারই হয়, বুঝলেন? কিন্তু আমার লাইফে তো একাধিক। সেটা কি বলবে? শুনেন,
এটা একটা অ্যাক্সিডেন্ট। আপনি তো আর ইচ্ছে করে করেননি, পরিস্থিতির শিকার। আর আমি মনে করি আপনার লাইফে দ্বিতীয় বিয়ে হয়নি। হয়নি মানে কি বলছো? জি, আমি ঠিকই বলছি। বিয়ের পর থেকে আপনার আর আমার সম্পর্ক সেই দেবর ভাবির মতোই রয়ে গেল। না আছে কোনো আন্ডারস্ট্যান্ডিং, না আছে শেয়ারিং, আর না আছে কেয়ারিং। আগে তো একটু হলেও হেসে হেসে কথা বলতেন, কিন্তু বিয়ের পর থেকে তো সেটাও নাই। আমি তো আব্বু আম্মুর জন্য বলতেছি। আম্মুর জাস্ট ইচ্ছা হয়েছে যে যদি একটা নাতি থাকতো তাহলে খেলতে পারতো। তার মানে এই নয় যে ইচ্ছাটা পূরণ করার জন্য আমাকে আবার বিয়ে করতে হবে। আমারও তো অনেক ইচ্ছা ছিল ভালোভাবে পড়ালেখাটা শেষ করে ভালো একটা চাকরি করব, মহা ধুমধামে বিয়ে করব, ভাইয়া আর আমি মিলে অনেক সুন্দর একটা বাড়ি করব, প্রতিদিন ভালো মন্দ খাবো। কিন্তু ইচ্ছা কি পূরণ হয়েছে? হয়নি। কারণ একজন মানুষের সবগুলো ইচ্ছা পূরণ হয় না। পড়ালেখা শেষ করা তো দূরের কথা, পরীক্ষাটাও অন্যের সহযোগিতাই দিয়েছি। আর ভালো চাকরি সেটা তো এখন করতেছি, এই যে ভ্যান গাড়ি ঠেলতেছি। এর থেকে ভালো চাকরি আর কি হতে পারে? ভালো খাবার সেটা তো প্রতিদিনই খাচ্ছি, পানিতে পাউরুটি চুবিয়ে খাইতেছি। এর থেকে ভালো খাবার আর কি হতে পারে? আর বিয়ে, সেটার কথা নাই বা বলি, এমন বিয়ে করেছি ধুমধাম তো দূরের কথা, যাদের সাথে বড় হয়েছি, পড়ালেখা করেছি, সেই বন্ধুগুলারেও এখনো বলতে পারিনি। যেখানে মানুষ বিয়ের পরে সুখী হয়, ভালোভাবে থাকে, সেখানে আমি খাট ছেড়ে রোডে ঘুমাই। সো একজন মানুষের সবগুলো ইচ্ছা পূরণ হয় না। আম্মু আব্বুরটাও হয়তো হবে না। অবন্তী চুপ করে আছে। আপনি যে বললেন আমাকে আবার বিয়ে করতে, কোন মেয়ে আমার কাছে বিয়ে বসবে? কোন বাপ তার মেয়েকে আমার হাতে তুলে দিবে? কি আছে আমার? না আছে পড়ালেখা, না আছে টাকা পয়সা, আর না আছে ভালো কোনো চাকরি। কিছুই নেই আমার। তার উপর যদি শুনে আমি আরও এক বিয়ে করেছি, সেখানে আমাকে মেয়ে তো দূরের কথা, ঝাড়ুর বাড়ি ছাড়া কিছুই দিবে না। আপনি বলছেন বিয়ে করার জন্য, বিয়ে করে খাওয়াবো কি? যে টাকা পাই সেটা দিয়ে নিজেও তো চলতে পারি না। একবেলা খেলে অন্য বেলা না খেয়ে থাকি। প্রতিদিন হেঁটে হেঁটে কাজে যাই। দুপুরে যেখানে সবাই লাঞ্চ করে, সেখানে আমি পানিতে পাউরুটি চুবিয়ে খাই। সো এগুলো বাদ দেন। অবন্তী আমার দিকে তাকিয়ে আছে, চোখের কোণে স্পর্শ পানি দেখা যাচ্ছে। এটা ঠিক যে আমি আপনার আর আব্বু আম্মুর সবগুলো চাওয়া পূরণ করতে পারছি না, যা যা দরকার সেগুলো দিতে পারছি না। কিন্তু কি করব বলেন? আমি অনেক চেষ্টা করতেছি, কিছুই হচ্ছে না। হয়তো একদিন সব হবে। সো এসব আজাইরা কথা বাদ দিয়ে অন্য কথা থাকলে বলুন। তুমি ঘুমাও, অনেক রাত হয়েছে। আপনার বান্ধবীর বিয়ে কখন? আগামী সপ্তাহে। ওকে, আমি আব্বুর কাছে 5,000 টাকা দিব। আপনি শপিং করিয়েন আর বিয়েতে কিছু একটা গিফট দিয়েন। লাগবে না, আমি বিয়েতে যাব না। যাবেন না কেন? তুমি এত টাকা দিলে ঘর চলবে কেমনে? সেটা আপনার না জানলেও চলবে। এখন ঘুমান। আর কিছু না বলে ঘুমিয়ে গেলাম। অবন্তী কিছু বলতে গিয়েও বলেনি। মাঝরাতে কারো কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। লাইটটা অন করে দেখি অবন্তী ভাইয়ার ছবিটা নিয়ে বসে আছে আর কান্না করতেছে। কি ব্যাপার, আপনি ঘুমাননি এখনো? অবন্তী চুপ করে আছে। কি হয়েছে, কথা বলেন না কেন? ঘুম আসছে না, তুমি ঘুমাও। কেমনে ঘুমাবো? চিল্লা চিল্লির মধ্যে কি ঘুমানো যায়? সরি, তুমি ঘুমাও। আমি আবারও ঘুমাতে গেলাম, ঘুম আসছে না। অবন্তীর হাতে ভাইয়ার ছবিটা দেখে ভাইয়ার কথা মনে পড়ে গেল। ঘড়ি দেখলাম 2টা বাজে। আমি উঠে বাসা থেকে বের হয়ে ভাইয়ার কবরের পাশে গেলাম। বসে বসে কল্পনা করতে লাগলাম ভাইয়ার স্মৃতিগুলো। তারপর নিজে নিজে বলতে লাগলাম, ভাইয়া কেমন আছিস? তোর কথা খুব মনে পড়ছে, তাই চলে আসলাম। ভাইয়া, তোর অবন্তীকে আমি সুখে রাখতে পারছি না রে। কি করব বল? সে এখনো তোকে অনেক ভালোবাসে। সব কিছুর মাঝে তোর অস্তিত্ব খুঁজে বেড়ায়। জানিস তুই খুব লাকি। অবন্তী তোকে এতই ভালোবাসে যে তোর জায়গায় অন্য কাউকে বসানো তো দূরের কথা, কল্পনাও করে না। জানিস ভাই, সে এখনো তোর ছবি নিয়ে কান্না করে। তুই চলে যাওয়ার পর আমাদের সবার মুখ থেকে হাসিটা চলে গেছে। সব কিছু ঠিকঠাক আছে, তবু কেমন জানি একা একা লাগে। অবন্তী এখনো তোর পথ চেয়ে বসে থাকে। ওর ধারণা তুই আসবি,